প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি একটি বই। নাম বারবিয়ানা স্কুল থেকে আপনাকে বলছি স্যার। শুরু করছি প্রথম অংশ। বাধ্যতামূলক স্কুলে ছাত্রদের ফেল করানো উচিত নয়। প্রিয় স্যার, আমাকে আপনার মনে পড়বে না। আমার নামও নিশ্চয় আপনি ভুলে গেছেন। আপনি আমাকে আর আমার মতো অনেককে অনেকবার ফেল করিয়েছেন। আমি কিন্তু আপনার কথা অনেক ভেবেছি। আপনার মতো শিক্ষকদের নিয়ে চিন্তা করেছি যে অচলায়তন অচলায়নটিতে আপনার আপনারা স্কুল বলেন তার আসল চেহারা দেখেছি। সেই সব ছেলে মেয়েদের কথা আমার মাথায় ঘুরে বেরিয়েছে, যাদের আপনারা ফেল করিয়ে কলে কারখানায় আর মাঠে ছড়িয়ে দেন আর বেমালুম ভুলে যান তাদের কথা। সংকোচ। 2 বছর আগে যখন মাজিনতালে মাজিস্তালে র প্রথম বর্ষের ছাত্র ছিলাম, আপনি আমাকে সংকুচিত করে রাখতেন সব সময়। দেখুন, এই হীনমান্যতা সেই ছেলেবেলা থেকে আমার নিত্যসঙ্গী। ছোট বয়সে তো মাটি থেকে চোখই তুলতাম না, দেয়ালে ঘেঁষে চলতাম সন্তপনে, কারো সামনে যেন পড়তে না হয়। প্রথমে ভেবেছিলাম এ বোধহয় আমার একার বা আমার পরিবারের রোগ। আমার মা একটা মানি অর্ডারের ফর্ম দেখলেও কুণ্ঠিত হয়ে পড়েন। বাবা সব দেখেন, সব শোনেন, কথা বলেন না। মাঝিস্থলে হলো প্রাথমিক স্কুল শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্র। 4 বছর এই প্রশিক্ষণ চলে। বাংলা অনুবাদকের মন্তব্য। ইনস্টিটিউট অব মাঝিস্থল বস্তুত মাধ্যমিক স্তর পাশ করে আসা 14 থেকে 18 বছর বয়সীদের জন্য প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। মাঝিস্থলে উচ্চারণটা ইন্টারনেটে দেখে ঠিক করে নেওয়া হলো। পরে মনে হলো এ বোধ হয় পাহাড়ি লোকদেরই রোগ। সমতলের কৃষকরা আর শহরের শ্রমিকরা নিশ্চয় নিজেদের উপর আস্থা রাখেন, কিন্তু কোথায়? শ্রমিকরা দেখছি একই রকম কাচুমাচু হয়ে থাকেন। যার খুঁটির জোর আছে তিনি যখন ভালো কাজটা আর দায়িত্বশীল পদগুলো হাতিয়ে নেন, তখন শ্রমিকরা তো কই কিছু বলেন না। লোকসভায় আর সরকারের সব পদে তো ওই লোকগুলোই ভিড় করে আছেন। শ্রমিকরাও আমাদেরই মতো। তাহলে আমাদেরই মতো। আসলে এ হলো গরিব মানুষের মনের অসুখ। কেন এমন হয়? আমি গরিব ঘরেরই ছেলে, তাও বলতে পারবো না কেন এমন হয়। এটা হয়তো কাপুরুষতা নয়, অথবা সাহসিকতাও নয়। এ বোধ হয় কেবল উদ্যত্তের অভাব। পাহাড়ি মানুষ সকলের জন্য স্কুল। যে 5 বছর প্রাথমিক স্কুলে পড়েছি, সরকার আমাকে দিয়েছে নিম্ন স্তরের ফালতু শিক্ষা। একটা ঘরের মধ্যে 5টা ক্লাস একই সঙ্গে চলছে। তার মানে আমি পেয়েছি আমার প্রাপ্য শিক্ষার 1/5 মাত্র। আমেরিকাতেও কালো চামড়ার মানুষ আর শ্বেতাঙ্গদের মধ্যে বিভেদ স্থায়ী করে রাখতে এই রকম ব্যবস্থা আছে। নিচু তলার গরিব মানুষের জন্য প্রথম থেকেই নিচু স্তরের গরিব স্কুল। শিক্ষা নাকি বাধ্যতামূলক। 5 বছর প্রাথমিক শিক্ষালাভের পর আমার অধিকার আসে আছে 3 বছর আরও শিক্ষালাভের। আমাদের সংবিধান তো বলে আমি নাকি এই শিক্ষা নিতে আইনত বাধ্য। কিন্তু বিচ্ছিওতে মাধ্যমিক স্কুল নেই, আছে বর্গ শহরে। সেখানে পড়তে যাওয়া ভীষণ খরচের ব্যাপার। কেউ কেউ বহু কষ্টে গেছে সেখানে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ঘাড় ধাক্কা খেতে হয়েছে। আমার শিক্ষক তো আমার বাবা মাকে বলেই দিলেন, মিথ্যে পয়সা খরচা করছেন এর পেছনে, মাঠে পাঠান ওকে, চাষ করে খাক, লেখাপড়া ওর জন্য নয়। বাবা উত্তর দেননি। মনে মনে ভেবেছিলেন আমরা যদি বারবিয়ানায়
থাকতাম তাহলে ওকে লেখাপড়ার জন্য তৈরি করে নেওয়া হতো। বারবিয়ানা। বারবিয়ানাতে সব ছেলেই স্কুলে যায়, ধর্মযাজকের স্কুলে। ভোর থেকে সন্ধে, শীতে গ্রীষ্মে সব সময় ওখানে লেখাপড়া সকলের জন্য। কিন্তু আমরা ভিন্ন এলাকার বাসিন্দা, অনেক দূরে থাকি, প্রায় হাল ছেড়ে দিয়েছেন। এমন সময় বাবা খবর পেলেন সান মার্টিনো থেকে একটি ছেলে বারবিয়ানাতে পড়তে যায়। সাহস করে কথা বলতে গেলেন বাবা। ফিরলেন আমার জন্য একটা টর্চ, একটা টিফিন কৌটো আর বরফে হাঁটার বুট হাতে। স্কুলে যাব আমি। প্রথম দিন বাবার সঙ্গেই গেলাম। পাক্কা 2 ঘন্টা লাগলো। চলতে চলতে রাস্তা সাফ করতে হলো নিড়ানি দিয়ে। পরে অবশ্য 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। একলা নির্জন পথে। পথে মাত্র 2টো বাড়ি চোখে পড়তো, এমন নির্জন রাস্তা। সে দুটো আবার পোড়ো বাড়ি। কখনো কখনো ছুটে যেতে হতো। রাস্তায় হয়তো দেখতাম একটা বিষাক্ত সাপ, অথবা মাঝে মাঝে পাহাড়ের গুহায় যে পাগলটা থাকতো সে চিল্লাতো আমাকে দেখে। আমার বয়স তখন 11। আপনি হলে ভয়ে মরেই যেতেন। দেখছেন তো আমাদের দুজনের ভীরুতা কেমন দুরকমের, কিরকম শোধবোধ হয়ে যাচ্ছে বলুন তো। অবশ্য সমান হওয়াও হলো না। আপনিও যদি আমার মতো স্কুল থেকে ছাঁটাই হয়ে বাড়িতে বসে থাকতেন, অথবা আমাদের মতো করে পরীক্ষা দিতে বাধ্য হতেন, তাহলে বলা যেত আমরা সমান। অন্যরকম স্কুল। বারবিয়ানাতে এসে অবাক হলাম। এ কেমন স্কুল! শিক্ষক নেই, ডেস্ক নেই, ব্ল্যাকবোর্ড নেই, বেঞ্চ নেই। কতকগুলো বড় বড় টেবিল কেবল। তার উপরেই পড়া, তার উপরেই খাওয়া। প্রত্যেকটা বইয়ের একটা করে কফি। ছেলেরা হুমড়ি খেয়ে সকলে মিলে পড়ছে সেগুলো। বোঝাই যায় না সেই ছেলের দলেই একজন যে একটু বয়সে বড়, পড়াচ্ছে সেই। এই মাস্টারদের মধ্যে সবচেয়ে যে বয়সে বড় সে 16 বছরের, আর সবচেয়ে ছোটজন 12 বছরের। আমার একেবারে তাক লেগে গেল। তখনই ঠিক করলাম আমিও শিক্ষক হব। সেরা ছাত্র। ভাববেন না ওখানে খুব আরামে ছিলাম। ভীষণ শৃঙ্খলা, কেবল তর্ক বিতর্ক। মনে হতো দূর ছাই, আর আসবো না পড়তে। কিন্তু মজাটা কোথায় জানেন? যদি কোনো ছাত্রের বাড়িতে পড়াশোনার পরিবেশ নেই দেখা যেত, যদি কাউকে মনে হতো একটু পিছিয়ে পড়া বা অলস, তাহলে তাকে সবাই যত্ন করতে শুরু করত। আপনারা যেমন সেরা ছাত্রদের তোয়াজ করেন, অনেকটা তেমন। মনে হতো স্কুলটা যেন তার একার। যতক্ষণ সে একটা পড়া না বুঝতো, ততক্ষণ অন্যরা এগোতো না অন্য পাশে, তার জন্য অপেক্ষা করে থাকতো। ছুটি। ছুটি বলে আমাদের কিছু ছিল না, এমনকি রবিবারও নয়। আমাদের কারো কোনো আপত্তি ছিল না তাতে। কাজ করতে হলে কষ্ট হতো অনেক বেশি। কিন্তু কোনো মধ্যবিত্ত ভদ্রলোক এলে এ নিয়ে শুরু হতো কচকচি। একবার এলেন এক বিখ্যাত অধ্যাপক। আপনি ফাদার মিলানি, শিক্ষাতত্ত্ব পড়েননি? আপনি জানেন না যে পোলিয়ানস্কি লিখেছেন খেলাধুলো ছেলেদের জন্য একটা ফিজিও ফিজিও সাইকো। আমাদের দিকে না তাকিয়েই উনি কথাগুলো বলছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশাই স্কুল ছাত্রদের দিকে তাকাবেন কেন? আমরা কি তাকাই আমাদের মুখস্থ করা নামতাগুলোর দিকে? তা উনি চলে যাবার পর লুসিও বলে উঠল, বাড়িতে বসে গোয়াল ঘরে 36টা গরু মোষের গোবর ছাপ করার চেয়ে স্কুলে সারাদিন খাটুনি অনেক ভালো। চাষির মনের কথা। জানেন স্যার, এই যে কথাটা লুসিও বলল, এটা আপনাদের সব স্কুলের দরজার উপর খোদাই করে রাখা উচিত। লক্ষ লক্ষ চাষির ছেলের মনের কথা এটা। আপনি বলবেন ছেলেরা স্কুলে পড়ার চাইতে খেলা বেশি পছন্দ করে। কোনো চাষির ছেলেকে, কোনো খেটে খাওয়া মানুষের ছেলেকে জিজ্ঞেস করে দেখেছেন কখনো সে কি বলে? করেননি। অথচ দেশের শতকরা 90 ভাগ মানুষ কিন্তু এরাই। এদের 10 জনের মধ্যে 6 জনই লুসিওর সঙ্গে একমত হবেন। আপনাদের সংস্কৃতির ব্যাপারটাই এই। আপনারা মনে করেন আপনারাই গোটা দুনিয়া।
ছাত্ররাই শিক্ষক। যাই হোক, আবার স্কুলের কথায় আসি। পরের বছর আমি হলাম শিক্ষক ওখানে। সপ্তাহে 3 দিন একবেলা করে পড়াতাম ভূগোল, অঙ্ক আর ফরাসি ভাষা মাধ্যমিকের প্রথম শ্রেণীতে। ম্যাপ দেখতে তো আর ডিগ্রি লাগে না, অথবা ভগ্নাংশ শেখাতে তো আর অঙ্কে মহাপণ্ডিত হওয়ার দরকার নেই। ভুল করতাম না কি আর, কিন্তু তাতে ক্ষতি হতো না, বরং ভালোই হতো। ছেলেরা একটু স্বস্তি পেত। সকলে মিলে লাগা হতো তখন সেই ভুল শোধরাতে। ঘন্টার পর ঘন্টা কেটে যেত নিশ্চিন্তে, বিনা গণ্ডগোলে, নির্ভয়ে। আমার মতে আমার মতো করে ক্লাস সামলাতে আপনি কোনোদিন পারবেন না, স্যার। স্বার্থ। সঙ্গে সঙ্গে আমিও শিখছিলাম অনেক কিছু। যেমন শিখছিলাম অন্যদের সমস্যাগুলো আমার সমস্যার মতোই। একসঙ্গে সমস্যার সমাধান করতে পারলে সহমর্মিতা বাড়ে। একা একা সমস্যার সমাধান করা এক ধরনের স্বার্থপরতা। আমি অবশ্য স্বার্থপরতা থেকে একদম মুক্ত ছিলাম এমন নয়। পরীক্ষার সময় আমার মনে হতো, দিই বাচ্চাগুলোকে ভাগিয়ে, নিজের পড়া নিয়েই থাকি। আমার মানসিকতা ছিল আপনার স্কুলের ছেলেদের মতোই। কিন্তু বারবিয়ানাতে কথা তো আর বলা চলতো না। ইচ্ছে না থাকলেও উদার হতে হতো আমাকে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে এ তো সামান্য ব্যাপার, কিন্তু আপনার ছাত্রদের জন্য আপনি তো এতটুকুও করেন না। তাদের শুধু বলেন, পড়াশোনা করে যাও, একা একা, নিজের মতো, নিজের জন্য। শহরের ছেলেরা। বিকৃতি। কিছুদিন পরে ভিনচিওতে যখন মাধ্যমিক স্কুল চালু হলো, শহর থেকে কিছু কিছু ছেলে বারবিয়ানাতে আসতে শুরু করলো। সবাই নয়, শুধু যারা ফেল করলো ওখানে। তাদের মধ্যে লজ্জা বা সংকোচ ছিল না, কিন্তু অন্য ধরনের অদ্ভুত সব বিকৃতি ছিল। যেমন তারা ভাবতো খেলাধুলা, ছুটি এসব তাদের অধিকার, আর স্কুল করা মানেই শাস্তি। ওরা জানতই না স্কুলে যায় লোকে শিখতে, আর স্কুলে যেতে পারাটা একটা বিশেষ সৌভাগ্য। তাদের কাছে শিক্ষক হলেন শত্রুপক্ষ, তাকে ঠকানোই হচ্ছে কাজ। তারা এমনকি পরীক্ষায় টোকাটুকির ও চেষ্টা করত। আমাদের এখানে যে পরীক্ষার নম্বর দেওয়া হয় না, পাস ফেল ব্যাপারটাই নেই। একথা বুঝতে তাদের সময় লাগলো অনেক। কোনটা আকর্ষণ। এদের আরেকটা অদ্ভুত ব্যবহার দেখা গেল যৌনতার ব্যাপারে। এ বিষয়ে এরা কথা বলতো ফিসফাস করে। মোরগ ও মুরগি বা অন্য কোনো জীবজন্তুর সঙ্গম দেখলে এরা এমন ভাব করতো যেন ভীষণ অশ্লীল কিছু দেখছে সামনে। অথচ যৌন সব কিছুতেই তাদের অসীম আগ্রহ দেখা যেত প্রথম প্রথম। আমাদের স্কুলের শারীরিক শারীরবিদ্যার বইটা নিয়ে এক কোণে গিয়ে গুজ গুজ ফুসফুসের অন্ত ছিল না তাদের। বইটার দুটো পাতা তো প্রায় ছিঁড়ে যাওয়ার দাখিল হলো। কদিন পরেই অবসর আবিষ্কার করলো বইটাতে কৌতূহল দীপক আরও অনেক কিছু আছে। আরও পরে তারা বুঝলো ইতিহাস বিষয়টিও খুবই চিত্তাকর্ষক হতে পারে। তাদের মধ্যে অনেকেই এখানে একটার পর একটা নতুন নতুন আগ্রহের বস্তু আবিষ্কার করে চলেছে। সব বিষয়ই এখন ভালো লাগে তাদের। ছোট ছেলেদের তারা এখন পড়ায়, আমাদের সঙ্গে মিশে গেছে তারা। কেউ কেউ অবশ্য মিলতে পারল না কোনো মতেই। আপনারা তাদের মনকে এমন জমাট পাথুরে করে দিয়েছেন যে তারা আর কোনোদিনই মন খুলে কিছু করতে পারবে না। মেয়েরা। শহর থেকে কোনো মেয়ে কোনোদিন বারবিয়ানা আসেনি। হয়তো আসার পথটা খুব বিপজ্জনক বলে, হয়তো বা তাদের বাবা মার মানসিক মালিন্যের জন্য। ওরা অনেকেই মনে করেন মেয়ে মানুষের আবার লেখাপড়া শেখার দরকার কি। পুরুষেরা মেয়েদের মধ্যে বুদ্ধি টুদ্ধি চায় না, এও এক ধরনের জাতিবিদ্বেষ। এই একটা ব্যাপারে অবশ্য আপনাকে প্রশংসা করব, মেয়ে শিক্ষার্থীদের আপনি ছোট করে দেখেন না। সান্দ্র আর জিয়ানি। এবারে আসুন আপনাকে দুটি ছেলের কাহিনী শোনাই। সান্দ্রর বয়স 15, 5 ফুট 8 ইঞ্চি লম্বা। অপমানের বোঝা ঘাড়ে নিয়ে সে বড় হয়েছে। তার শিক্ষকেরা বলে দিয়েছেন
সে একটা নির্বোধ। তারা তাকে 3 বছর ধরে রেখে দিয়েছেন মাধ্যমিক স্কুলের প্রথম শ্রেণীতে। জিয়ানের বয়স 14, অমনোযোগী, লেখাপড়ার প্রতি ভীষণ ঘৃণা। তার শিক্ষকেরা তাকে বলে দিয়েছেন সে বকে গেছে। কথাটা হয়তো পুরো মিথ্যে নয়, কিন্তু তাই বলে তাকে ঝেঁটিয়ে স্কুল থেকে বিদায় করতে হবে? দুজনের কারোরই ইচ্ছে ছিল না আবার পড়াশোনা করার। দুজনেই লেখাপড়া ছেড়ে চাকরির চেষ্টা করার কথা ভাবছিল। আমাদের কাছে এসেছিল এই কথা শুনে যে আমরা কে কত নম্বর পেয়েছি তা নিয়ে মাথা ঘামাই না। যার যা বয়স সে অনুযায়ী ঠিক করি সে কোন ক্লাসে পড়বে। সান্দোকে আমরা ভর্তি করলাম মাধ্যমিকের 3য় শ্রেণীতে, আর জিয়ানিকে রাখা হলো 2য় শ্রেণীতে। তাদের অসুখী ছাত্র জীবনে এই প্রথম তারা তৃপ্তিকর কিছু পেল। সান্দ্র এ কথা মনে রাখবে চিরজীবন। জিয়ানি হয়তো কখনো মনে করবে এ কথা। আরেকটা পরিতৃপ্তির বিষয় হলো তাদের পাঠ্যসূচির পরিবর্তন। আপনি ওদের এক অহেতুক উৎকর্ষের পেছনে ছুটিয়েছিলেন। একই কথা বারে বারে শুনতে শুনতে শেখার চেষ্টা করতে করতে ওরা ক্লান্ত, বিরক্ত হয়ে উঠেছিল। ওদিকে বয়স বাড়ছিল ওদের। তার পাঠ্যবস্তু বদলাচ্ছে না, কিন্তু সে তো নিজে পাল্টাচ্ছে। ফলে বিষয়গুলো কদিন পরেই তার কাছে নেহাতি ছেলে মানুষই হয়ে পড়ছিল। জিয়ানি ব্যাকরণ বিশেষ জানত না ঠিকই, কিন্তু প্রাপ্তবয়স্ক জগৎ সম্পর্কে সে জানত অনেক কিছু। চাকরি বাকরি, পারিবারিক সম্পর্ক, তার শহরের লোকের জীবনযাত্রার প্রণালী সবই সে জানত। কোনো কোনো দিন সন্ধ্যাবেলা বাবার সঙ্গে কমিউনিস্ট পার্টির সভা বা শহরের কাউন্সিলের সভাতেও সে যোগ দিত। আপনি প্রাচীন রোমান আর গ্রিকদের কার্যকলাপের বিবরণ শুনিয়ে শুনিয়ে তাকে ইতিহাস সম্পর্কে বিস্পৃহ করে ফেলেছিলেন। অথচ 2য় বিশ্বযুদ্ধের কথা সে ঘন্টার পর ঘন্টা আমাদের কাছে গভীর মনোযোগের সঙ্গে। আপনি চেয়েছিলেন ও আরও 1 বছর ধরে সেই ইতালির ভূগোল বৃত্তান্ত পড়ুক। স্কুল ছেড়ে তাকে হয়তো চলে যেতে হতো বাকি পৃথিবী সম্বন্ধে কিছু না জেনে। আপনি ওর কত বড় ক্ষতি করেছিলেন আপনি জানেন না। খবরের কাগজটাও ওর বোধগম্য হতো না কোনোদিন। তুই তো কথাই বলতে পারিস না। সান্দ খুব অল্প দিনের মধ্যেই সব বিষয়ে আগ্রহী হয়ে উঠল। রাত দিন খেটে অজানা বিষয়ে নোট নিয়ে নিয়ে পড়ে পুরনো পাঠ্যপুস্তক ঘেটে সান্দ পরের বছর আপনাদের স্কুলের পরীক্ষা দিল, আর এই নির্বোধটিকে আপনারা পাশ করাতে বাধ্য হলেন। কিন্তু জিয়ানি আপনাদের স্কুল থেকে যে এসেছিল অশিক্ষিত অবস্থায়, বই সম্পর্কে অসীম ঘৃণা নিয়ে, তবু কোনো কোনো বিষয়ে তাকে আগ্রহী করতে পেরেছিলাম আমরা। আপনাদের কাছ থেকে শুধু চেয়েছিলাম আপনারা ওকে মাধ্যমিকের 3য় শ্রেণীতে উন্নীত করুন, আর একটু প্রশংসা করুন ওকে। বাকিটা আমরা দেখতাম। কি করলেন আপনারা? মৌখিক পরীক্ষার দিন এক শিক্ষক ওকে ধমকে বললেন, তুই প্রাইভেট স্কুলে পড়তে যাস ছোকরা, তুই তো ভালো করে কথাই বলতে পারিস না। আমরা তো জানি ভালো করেই জিয়ানি ঠিকমতো কথা বলতে পারে না। আমাদের সকলের এজন্য বুক চাপড়ে বিলাপ করা উচিত। সবচেয়ে বেশি অনুতপ্ত হওয়া উচিত আপনাদের, যারা ওকে আগের বছর স্কুল থেকে বার করে দিয়েছিলেন। কোন ভাষাটা শুদ্ধ? তাছাড়া আমাদের তো ঠিক করে বুঝে নেওয়া দরকার এখনই শুদ্ধ ভাষা কি বস্তু। ভাষা তো সৃষ্টি করে গরিব মেহনতি মানুষ, তারপর চিরদিন সেই ভাষাকে তারা নতুন নতুন সংযোজনে সমৃদ্ধ করে। আর বড় লোকেরা কতকগুলো নিয়মে সে ভাষাকে বাঁধে, যাতে অন্যভাবে কথা বললেই ভুল ভুল বলে তাচ্ছিল্য ভরে চিৎকার করা যায়, অথবা পরীক্ষায় ফেল করানো যায় ভাষা জ্ঞানের অভাবের অজুহাতে। আপনি বলবেন, দেখো তো ছোট্ট পিয়েরিনো কি সুন্দর লিখতে পারে। পারেই তো, সে তো আপনাদের ভাষা জানে। সে তো আদরের দুলাল, আপনাদের কোম্পানির অংশ বিশেষ। অন্যদিকে জিয়ানি যে ভাষায় কথা বলে, যে ভাষা লেখে, সে ভাষা তার বাবা ব্যবহার করেন। যখন জিয়ানি ছোট্ট ছিল তখন সে রেডিওকে বলতো রারা।
তার বাবা শুধরে দিয়ে বলতেন, বলো আরাডিও। জিয়ানি তাই শিখেছে। যদি সম্ভব হয় নিশ্চয় জিয়ানিকে শুদ্ধ কথা রেডিও বলতে শিখতে হবে, শেখাই উচিত। আপনাদের ভাষাতেও এরকম অশুদ্ধ কিন্তু কিন্তু প্রচলিত কথা ব্যবহার করা হয়। কিন্তু এটুকু ভুলের জন্য জিয়ানিকে স্কুল ছাড়া করার কোনো যুক্তি নেই। আমাদের সংবিধান বলে সব নাগরিক সমান, সে যে ভাষাতেই কথা বলুক না কেন। ভেবেচিন্তে না হলেও কথা বলার সময় সংবিধান রচয়িতারা কিন্তু জিয়ানির কথা মনে রেখেছিলেন। আপনারা অবশ্য ব্যাকরণকে সংবিধানের অনেক উপরে স্থান দেন। জিয়ানি আমাদের কাছে আর ফিরে আসেনি, আর সে পড়াশোনা করবে না। কলের পুতুল। আমরা কিছুতেই ওকে ভুলতে পারছি না, জানেন। দূর থেকে ওর খবর রাখি। শুনেছি ও আর গির্জায় যায় না, কোনো রাজনৈতিক সভায় যায় না। শুনেছি দম দেওয়া কলের পুতুলের মতো সারা সপ্তাহ ও কোনো এক কারখানা ঝাড় দেয়। শনিবার হয়তো একটা সিনেমা দেখে, রবিবার খেলার মাঠে গিয়ে অর্থহীন গলাবাজিতে সময় কাটায়। আপনারা ওর শিক্ষকেরা ওকে বেমালুম ভুলে গেছেন। হাসপাতাল। এভাবেই প্রথম আমরা আপনার সংস্পর্শে আসি। আপনাদের সঙ্গে আমাদের যোগসূত্র হলো সেসব ছেলে যাদের আপনারা খেদিয়ে দিয়েছেন। এ কথা ঠিক যে আমরাও দেখলাম এসব ছেলেদের নিয়ে স্কুল চালানো কত কঠিন। এদের বাদ দিয়ে কেবল ভালো ছেলেদের জন্য স্কুল চালানোর প্রলোভন যে আমাদের মনে উকি দেয়নি এমন নয়। কিন্তু এদের বাদ দিলে স্কুল তো আর স্কুল থাকবে না। কোনো হাসপাতাল যদি কেবল সুস্থ ব্যক্তিদের পরিচর্যা করে করে আর রোগাক্রান্তদের বাদ দেয়, তাহলে তাকে কি বলা হবে? তাহলে তো উপস্থিত বৈষম্যগুলোকে আরও জোরদার করবার একটা কলে পরিণত হবে আমাদের স্কুল। আপনারা কি তাই চান? তা যদি না চান তাহলে এদের স্কুলে ফিরিয়ে নিন, জোর দিয়ে পড়ান এদের, গোড়া থেকে শুরু করুন। লোকে পাগল বলবে, বলুক। পাগলামো কি জাতিবিদ্বেষের চেয়ে অনেক গুণ ভালো নয়? পরীক্ষা। ভালো লেখার নিয়ম। 3 বছর বারবিয়ানাতে পড়ার পর জুন মাসে আমি গেলাম প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে মাধ্যমিক পরীক্ষা দিতে। একটা রচনা লিখতে দেওয়া হয়েছিল আমাকে। বিষয়টা কি বলুন তো? একটি ট্রেনের কামরার জবানবন্দি। বারবিয়ানাতে ভালো রচনা লেখার নিয়মগুলো আমি শিখেছিলাম। যা বলবে তা যেন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় সকলের, অন্তত অনেকের কাছে। তার যেন একটা ব্যবহারিক মূল্য থাকে। কার জন্য লিখছ সেটা মনে রাখবে। প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে তবে লিখতে বসবে। তোমার বিষয়বস্তু সাজিয়ে গুছিয়ে যুক্তিগ্রাহ্য করে তবেই লিখবে। অপ্রয়োজনীয় প্রত্যেকটা শব্দ বাদ দেবে। কথ্য ভাষায় ব্যবহার হয় না এমন কোনো শব্দ লিখবে না। এতটা সময়ের মধ্যে লেখা শেষ করতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম রাখা চলবে না। এই যে আপনাকে চিঠিটা লিখছি, তা ওই উপরের নিয়মগুলো মেনেই লিখছি আমি আর আমার সহপাঠীরা। আশা করি আমি যখন শিক্ষক হব তখন আমার ছাত্রদেরও এমনি করে লিখতে শেখাতে পারবো। আপনার হাতের অস্ত্র। একটি ট্রেনের কামরার জবানবন্দি। রচনাটি লেখার সময় সব যুগে স্বীকৃত এইসব সামান্য কিন্তু সঠিক নিয়মগুলোকে মানা যায় কি করে? সত্যি সত্যি যা করা উচিত তা করতে গেলে সাদা খাতা জমা দিয়ে আসতে হয় পরীক্ষকের হাতে, অথবা বিষয় নির্বাচনকে সমালোচনা করতে হয় এবং যার মাথা থেকে এটা বেরিয়েছে তাকে এক বস্ত গাল দিতে হয়। কিন্তু আমি 14 বছর বয়সী একটি পাহাড়ি ছেলে। শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে হলে ডিপ্লোমাটা আমার দরকার। খাতাটা পরীক্ষা করবে এমন 5-6 জন লোক যাদের আমার জীবনের সঙ্গে কোনো যোগ নেই। আমি যা কিছু ভালোবাসি, যা কিছু জানি তা থেকে যারা অনেক দূরে থাকে, যাদের কিছু আসে যায় না আমার পাশ করায়
বা ফেল করায়। চেষ্টা করলাম লিখতে, সুবিধা করতে পারলাম না। বুঝতেই পারছেন, আপনাদের ছেলেদের যদি এই রচনা লিখতে দিতেন, তারা খুব চমৎকার লিখত, সন্দেহ নেই। ফুলিয়ে ফাঁপিয়ে বাজে কথা ফেনিয়ে তোলার কাজে তারা তো ইতিমধ্যেই ওস্তাদ হয়ে উঠেছে। ফাঁদ, পরীক্ষা ব্যাপারটাই জানেন, তুলে দেওয়া উচিত। আর যদি পরীক্ষা নিতেই হয়, তাহলে অন্তত সুবিচার যাতে হয় সেটা দেখা উচিত। খামোখা কঠিন প্রশ্ন করে ছাত্র ঠকানোর প্রবণতা যেন না থাকে পরীক্ষকের। ছাত্ররা তো আর শত্রুপক্ষ নয়। তবু আপনারা কঠিন কঠিন প্রশ্ন করে অবান্তর সমস্যা সাজিয়ে ছাত্রদের বিপদে ফেলেন। কেন করেন এমন? ছাত্রদের ভালোর জন্য কোনো কাজে আসবে না, আদেও নয়। একজন ছাত্রকে ফরাসি ভাষায় ফার্স্ট ডিভিশন নম্বর দিয়েছিলেন আপনি, অথচ ফ্রান্সে গিয়ে ফরাসি ভাষায় অতি সাধারণ কোনো কথা বলারও তার সাধ্য হবে না। সে কেবল কতগুলো অপরিচিত আর কঠিন ফরাসি শব্দ জানে, দুয়েক কঠিন ফরাসি শব্দ, যেসব শব্দ দৈনন্দিন জীবনে কোনো কাজে আসে না। তাকে শিখিয়ে ভাবলেন তাকে খুব ফরাসি শেখালাম, কি হলো লাভ? অনেকে যেমন অঙ্ককে ঘৃণা করে, তেমনি সেই ছেলেটি ফরাসি ভাষাকে ঘৃণা করতে শিখেছে কেবল। কেন শিখি ভাষা? আমি ভাষা শিখেছি গ্রামোফোন রেকর্ড বাজিয়ে। প্রথম শিখেছি সবচেয়ে বেশি ব্যবহৃত আর সবচেয়ে সাধারণ শব্দগুলো, যেমন করে ছোটবেলায় নিজের মাতৃভাষা শিখি আমরা। গত গ্রীষ্মে আমি গেনোবল শহরে একটা হোটেলে থালা গ্লাস ধোয়ার কাজ করতাম। একবারও মনে হয়নি আমি অচেনা কোনো দেশে আছি। ইউথ হোস্টেলে ইউরোপের অন্য দেশের আর আফ্রিকার ছেলেদের সংস্পর্শে এসেছিলাম। বাড়ি ফিরে ঠিক করলাম একটার পর একটা ভাষা শিখে নেব। কেবল একটা ভাষা খুব ভালো করে শেখার চাইতে অনেকগুলো ভাষা কাজ চালাবার মতো শেখা ভালো। তাহলে নানা ধরনের লোকের সঙ্গে মনের ভাব আদান প্রদান করা যাবে। নতুন নতুন মানুষ আর নতুন নতুন সমস্যার সামনাসামনি হওয়া যাবে। আর বিভিন্ন দেশের মধ্যেকার ওই কৃত্রিম সীমারেখাগুলোকে হেসে উড়িয়ে দেয়া যাবে। কিভাবে শিখি? 3 বছর ইন্টারমিডিয়েট স্কুলে পড়ার সময় আমরা একটা ভাষা না নিয়ে দুটো বিদেশি ভাষা নিয়েছিলাম, ফরাসি আর ইংরেজি। যে পরিমাণ শব্দ শিখেছিলাম তাতে যে কোনো রকম তর্ক চালিয়ে যেতে পারতাম আমরা স্বচ্ছন্দে। ব্যাকরণের ভুল হলে তা নিয়ে বসে থাকতাম না আমরা। ব্যাকরণ লাগে প্রধানত লেখার সময়। পড়া আর কথা বলার কাজ ব্যাকরণ ছাড়াও চালানো যায়। একটু একটু করে শুনেও ব্যাকরণ রপ্ত হতে থাকে। পরে ও নিয়ে বিশেষ পড়াশোনা করলেই চলে। আমরা মাতৃভাষা তো এই করেই শিখি। 8 বছরের আগে ব্যাকরণ কেউ পড়ে? 3 বছর পড়া আর লেখার পরে তবে আসে ব্যাকরণের নিয়ম শেখা। আপনাদের স্কুলে নতুন পাঠ্যক্রমে রেকর্ড ব্যবহার করার কথা বলা আছে, কিন্তু লাভ কিছু হয় না তাতে। যেসব স্কুলে ছাত্ররা 24 ঘন্টা থাকতে পারে, সেখানে অন্য লেখাপড়ার অন্য লেখাপড়ার পরে প্রত্যেক দিন 2 ঘন্টা করে মন খুলে বসে যদি রেকর্ড শোনা যায়, তবেই কোনো উপকার হতে পারে। আপনারা যা করেন, সপ্তাহে 3 ঘন্টা মোটে, তাতে কিছু কাজ হয় না। ফালতু ব্যাপার। মৌখিক পরীক্ষার সময় আমরা অবাক হয়ে দেখলাম আপনার ছাত্রদের ফরাসি সংস্কৃতি সম্পর্কে জ্ঞান একেবারে সার সাগর সমান। যেমন ধরুন, লয়ের নদীর পাড়ে যেসব দুর্গ আছে সে সম্পর্কে তাদের গভীর জ্ঞান। পরে বুঝলাম ব্যাপারটা কি। সারা বছর ধরে এছাড়া তারা আর কিছুই পড়েনি। পাঠ্যসূচির একটা অংশ বেছে নিয়ে তারা সেটা পড়তে আর অনুবাদ করতে শিখেছে কেবল। ধরুন, যদি একজন পরিদর্শক আসতেন, তাহলে তারা তাকে বেশ খুশি করতে পারত, আমাদের চেয়ে অনেক বেশি। সুবিধা হচ্ছে পরিদর্শক তো পাঠ্যসূচির বাইরে যেতেন না। যদিও আপনি এবং আপনার পরিদর্শক জানেন এই ধরনের ফরাসি শেখার কোনো দাম নেই। আর এই শেখাটা কার জন্য? আপনি ছাত্রদের শেখাচ্ছেন যাতে তারা পরিদর্শককে খুশি করতে পারে। পরিদর্শক খুশি করতে চাইবেন, স্কুল
অধিকর্তাকে, আর স্কুল অধিকর্তা খুশি করতে চাইবেন শিক্ষামন্ত্রীকে। এই হলো মজা। শেখা টেখা কোনো ব্যাপার নয়, স্কুলটাই হলো আসল কথা প্রতিষ্ঠান হিসেবে। ধান্দাবাজি। কিন্তু আপনার ছাত্ররা কেন পড়ছে, এটাই একটা রহস্য। কোনো উদ্দেশ্য আছে কি আদেও, নাকি যেটা আছে সেটা কেবল হাবিজাবি একটা ব্যাপার? দিনের পর দিন তারা পড়ে যাচ্ছে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য, ভালো রিপোর্টের জন্য, আর ডিপ্লোমা পাবার অপেক্ষায়। অথচ যেসব ভালো ভালো জিনিস শেখার সুযোগ তাদের আছে সে সম্পর্কে তারা আগ্রহ হারাচ্ছে। ভাষা, বিজ্ঞান, ইতিহাস এসব কেবল পাশ করার মতো নম্বর পাবার কলে পরিণত পরিণত হচ্ছে। এইসব কাগজের টুকরোগুলোর আড়ালে লুকিয়ে আছে শুধু ব্যক্তিগত লোভের আশা। ডিপ্লোমা মানে হলো টাকা। মুখ কেউ মুখে কেউ তা বলে না অবশ্য, কিন্তু হাড়ি ফাটালে ব্যাপারটা তাই দাঁড়াবে। আপনাদের স্কুলে ভালো ছাত্র হতে হলে 12 বছর বয়স থেকেই সামাজিক প্রতিপত্তির ধান্দাবাজিতে তুখোর হতে হবে। কিন্তু 12 বছরের একটা ছেলে ধান্দাবাজিতে তুখোর হতে পারে না। ফলে আপনার বেশিরভাগ ছাত্রই স্কুলকে ঘৃণা করতে শেখে। আপনারা যা তাদের করতে বলেন সব সময়, তাতে ঘৃণা হয় স্বাভাবিক। ইংরেজি। আমাদের পাশের ক্লাসরুমে হচ্ছিল ইংরেজি পরীক্ষা। সেটা এই রকম অদ্ভুত। আমি মনে করি পৃথিবীর সব ভাষার মধ্যে ইংরেজি হচ্ছে সবচেয়ে কাজের, কিন্তু ভাষাটা না জানা থাকলে তো কোনো কাজই হবে না। যারা কেবল উপর উপর জানে তারা কি করে ইংরেজি ভাষা ব্যবহার করবে? কঠিন শব্দ ওই ছাত্ররা দেখলাম শুভরাত্রি পর্যন্ত বলতে পারে না ইংরেজিতে। ফলে ভাষা শেখা সম্পর্কে তাদের অনীহা বাড়তেই থাকছে। একজন অল্প বয়সী ছাত্রের কাছে প্রথম বিদেশি ভাষা শেখাটা একটা বিরাট ব্যাপার। ঠিকমতো যদি সেটা না শেখানো হয় তাহলে ঝামেলা বাঁধবেই। আমরা বাস্তবে দেখেছি ইটালিবাসীদের ক্ষেত্রে ফরাসি ভাষা শেখা সবচেয়ে কম কষ্টের। যতবার কোনো ফরাসি ভাষাভাষী অতিথি আমাদের ওখানে আসতেন ততবারই দেখতাম কোনো না কোনো ছাত্র তার কথা বুঝতে পেরে বিদেশি ভাষা বুঝতে পারার আনন্দ উপভোগ করতে পারছে। সেদিনই দেখতাম রাত্রে তারা তৃতীয় কোনো বিদেশি ভাষার রেকর্ড নিয়ে শুনতে শুরু করছে। তখন তাদের হাতে এসেছে ভাষা শেখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অস্ত্র, অনুপ্রেরণা। বাধা পেরোতে পারার ক্ষমতায়, আত্মবিশ্বাস, ভাষা শিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে মানসিক ব্যস্ততা, অঙ্ক এবং নির্যাতন। জ্যামিতি পরীক্ষার ক্ষেত্রে সমস্যাটা আরও মারাত্মক। প্রশ্ন শুরু হচ্ছে, একটি ঘনবস্তু রূপায়িত হইল একটি অর্ধগোলককে ক্ষেপিত করিয়া একটি বেলনের উপর, যাহার তল 30 হইবে। কেবল তল মাপার কোনো যন্ত্র নেই। বাস্তব জীবনে কখনো মাত্রাগুলো বাদ দিয়ে তলকে বোঝা যায় না। এরকম একটা প্রশ্ন কেবল কোনো বিকৃত মস্তিষ্ক থেকেই বেরোতে পারে। নতুন লেভেল। আরও মজা আছে, নতুন স্কুলগুলোকে নাকি সংস্কার করা হয়েছে। বাস্তব অবাস্তব থেকে আহুত প্রশ্নই শুধু নাকি সেখানে রাখা হয়। কাজেই কারলা যখন পরীক্ষা দিতে গেল তাকে প্রশ্ন করা হলো একটা বয়লার এর আকৃতি সম্পর্কে। শুরু করা হলো, একটি বয়লারের আকৃতি হইবে একটি অর্ধগোলকের ক্ষেপিত করিয়া। যে কে সেই? এর চেয়ে প্রাচীনপন্থী মাস্টার মশাই দেখছি ভালো ছিলেন। আধুনিক হওয়ার ভান অন্তত তিনি করতেন না। নির্বোধ। তা প্রাচীনপন্থী যে ভদ্রলোক পরীক্ষা নিচ্ছিলেন তিনি দেখলেন তার নিজের ছাত্ররা কিছুতেই প্রশ্ন সমাধান করতে পারছে না। আমাদের 4 জন ছাত্রের 2 জন কিন্তু কোনো রকমে উত্তরটা বার করে ফেলল। ফল কি দাঁড়ালো? 28 জনের মধ্যে 26 জনই করল ফেল। আর শিক্ষক মশাই তিনি বলে বেড়াতে লাগলেন তার ক্লাসের সবকটা ছাত্র নির্বোধ। অভিভাবকদের ইউনিয়ন। এই ভদ্রলোককে কে সামলাতে পারে? স্কুলের অধ্যক্ষ মশাই পারেন, শিক্ষক পরিষদ পারে, কিন্তু তারা কিচ্ছু করবেন না। ছাত্রদের বাবা মায়েরা হয়তো পারত,
কিন্তু শিক্ষকের সমালোচনা করতে গেলে তাদের ছেলেমেয়েদের বিপদ হবে। ভবিষ্যৎ অর্থাৎ পরীক্ষায় পাস ফেল তো শিক্ষকের হাতে। ফলে অভিভাবকদের চুপ করেই থাকতে হয়। কি করা যেতে পারে? হয় শিক্ষকদের হাত থেকে পাশ ফেলের অস্ত্রটা কেড়ে নিতে হবে, অথবা অভিভাবকদের সংগঠিত করতে হবে। বাবা মায়েদের নিয়ে যদি একটি ইউনিয়ন গড়ে তোলা যেত, যে ইউনিয়ন আপনাদের স্পষ্ট বলতো, আমরা আপনাদের মাইনে দিই আমাদের সেবা করার জন্য, আমাদের স্কুল থেকে তাড়িয়ে দেবার জন্য নয়। আপনাদের পক্ষে সেটা ভালোই হতো। সমালোচনা না শুনলে মানুষের শুধু বয়সই বাড়ে, অভিজ্ঞতা বাড়ে না। সমালোচনা মানুষকে জীবনের সঙ্গে, ঘটনা প্রবাহের সঙ্গে যোগাযোগ রাখতে শেখায়। না হলে মানুষ আপনাদের মতো নির্জীব জীবে পরিণত হয়। সংবাদপত্র। গত 50 বছরের ইতিহাস আমি সবচেয়ে ভালো জানি। রুশ বিপ্লব, ফ্যাসিবাদ, যুদ্ধ, প্রতিরোধ, আফ্রিকা, এশিয়ার যুদ্ধ। এই ইতিহাসের মধ্য দিয়ে আমার বাপ ঠাকুরদার জীবন কেটেছে। আমার নিজের সময়ের ইতিহাসও আমি ভালোই জানি সংবাদপত্র থেকে। বারবিয়ান স্কুলে সংবাদপত্র প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া হয়, সকলে একসঙ্গে জোরে জোরে। যখন পরীক্ষার জন্য তৈরি হই, মুখস্থ করি, তখন ব্যস্ততার মধ্যে থেকেও 2 ঘন্টা চুরি করে নিই সংবাদপত্র পড়ার জন্য। পত্রে যা থাকে তা দিয়ে পরীক্ষা পাশ করা যায় না। বুঝে দেখুন, আপনাদের পড়াশোনা আর পরীক্ষার সঙ্গে জীবনের যোগ কত কম। তাই তো আমাদের খবর পড়া এত দরকার। এইভাবেই তো আপনাদের মুখের উপর চিৎকার করে বলতে শিখব, আপনাদের সার্টিফিকেট নামক নোংরা কাগজগুলো আমাদের জানোয়ারে পরিণত করতে পারেনি। ডিপ্লোমা আমাদের লাগে আমাদের বাবা মায়েদের খুশি করতে, কিন্তু রাজনীতি আর দৈনন্দিন খবর হলো অন্য সব মানুষের দুঃখ বেদনা সংগ্রামের ইতিহাস। আপনাদের আমার ব্যক্তিগত স্বার্থের চেয়ে অনেক বড়। সংবিধান। একজন একজন শিক্ষিকা ঠিক প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এসে ইতিহাস পড়ানো দিলেন বন্ধ করে। যেখান থেকে ছাত্ররা জীবনের সঙ্গে ইতিহাসকে মেলাতে পারত, সেখানে এসে থেমে গেলেন তিনি। সারা বছরে কখনো তিনি ক্লাসে খবরের কাগজ পড়ে শোনাননি। এখনো বোধহয় ভদ্রমহিলার চোখের সামনে ফ্যাসিস্ট পোস্টারগুলো চেঁচিয়ে বলছে, খবরদার, রাজনীতি নিয়ে কোনো কথা নয়। জিয়ান পিয়ত্তর মা ওই মহিলাকে একদিন বলছিলেন, আমার ছেলের খুব উপকার হয়েছে জানেন। ডেপো স্কুলওয়ালাতে ঢোকার পরে রোজ সন্ধ্যের সময় ও পড়তে বসে যায়। শুনে শিক্ষিকা মহিলা আঁতকে উঠলেন। পরে কি পড়ে জানেন? পরে সংবিধান। কোনো মানে হয় ও পড়ার? গেল বছরও খালি মেয়েদের কথা ভাবত, আর এখনও মাথা ঘামাচ্ছে সংবিধান নিয়ে। যা ইচ্ছে তাই। বেচারি মায়ের মন হলো সংবিধান নির্ঘাত একটা অশ্লীল বই। সেদিন রাত্রে জিয়ান পিয়ত্তকে এক চোট মার খাওয়াতে চাইলেন ওর বাবাকে দিয়ে। মন্টি সাহেব। এই মহিলাই তার ক্লাসে হোমারের ইলিয়াড থেকে গল্প পড়াতেন। ভালো হোমার, পড়া অবশ্যই ভালো, কিন্তু পড়াতেন তিনি ভিনচেনজো মন্টির অনুদিত হোমার। বারবিয়ানাতে এই অনুবাদটি আমরা পড়তাম না। কেন জানেন? একবার মজা দেখার জন্য মূল গ্রিক ইলিয়াডের সঙ্গে এই অনুবাদটি মিলিয়ে দেখেছিলাম। একদিন একটি স্তবকে দেখলাম মূল গ্রিকে আছে 100টি শব্দ, সেখানে মন্টিকৃত অনুবাদে সেই একই স্তবকে আছে 140টি শব্দ। অর্থাৎ প্রতি 3টি শব্দে একটি শব্দ মন্টির মস্তিষ্ক প্রসূত। কে এই মন্টি? আমাদের কি শেখার কিছু আছে এর কাছে? ইনি কি এমন কোনো ভাষার কথা বলেন যা আমাদের শেখা উচিত? আদপেই না। উনি যে ভাষা লিখতেন, সে ভাষা তার নিজের যুগের লোকেও ব্যবহার করত না। একবার আমি একটি ছেলেকে ভূগোল পড়াচ্ছিলাম। ছেলেটি আপনাদের ইন্টারমিডিয়েট স্কুলের
পরীক্ষায় সদ্য ফেল করেছে। ভূগোল সে বিশেষ জানে না, কিন্তু জিব্রাল্টারকে সে বলে পিলার্স অব হারকিলিস। ভেবে দেখুন, স্পেন দেশে ট্রেনের টিকিট কাটতে গিয়ে সে যদি বলে পিলার্স অব হারকিলিসের দুটো টিকিট তার চাই, তাহলে কি হবে? কোনটা আগে? এই কটা দিন তো মোটে স্কুল চলে। উচিত নয় কি শুধু খুব জরুরি বিষয়গুলো স্কুলে পড়ানো? ছোট্ট পিয়ে রিনো, ডাক্তারবাবুর ছেলে, ওর প্রচুর সময় আছে গাল গল্প পড়ে যাবার। জিয়ানের নেই। 15 বছর বয়সেই ওকে আপনারা দূর করে দিয়েছেন। কারখানায় মজুর সে এখন। ওর জানার দরকারই নেই জুপিটার মিনার্ভার জন্মদাতা না মিনার্ভা জুপিটারের। ওর পক্ষে ভালো হতো যদি ইতালীয় সাহিত্য পাঠক্রমে ধাতু শ্রমিক ইউনিয়নের চুক্তিপত্রটা থাকতো। পড়েছেন নাকি দিদিমণি ওই চুক্তিপত্রটা? পড়েননি? লজ্জা করে না আপনার? এর সঙ্গে ইতালির 5 লাখ পরিবারের জীবন জড়িত। আপনারা নিজেদের খুব শিক্ষিত ভাবেন। আপনারা সকলেই একই পুঁথিপত্র পড়েছেন তো? আপনাদের তো আর কেউ অন্য কিছু বিষয়ে প্রশ্ন ধরে না। বেচারার দল। জিমনাস্টিক্স পরীক্ষার দিন মাস্টারমশাই আমাদের দিকে একটা বল ছুড়ে দিয়ে বললেন, বাস্কেটবল খেলো দেখি। আমরা হা করে তাকিয়ে রইলাম। খেলতে জানি না। অবজ্ঞা ভরে ভরে মাথা নাড়লেন তিনি। বেচারা ছেলের দল। আপনাদেরই একজন বুঝলেন। বাস্কেট বাস্কেটবল খেলতে না জানাটা একটা ভয়ানক অপরাধ তার মতে। প্রিন্সিপালকে নালিশ করে আমাদের সেবার ফেল করালেন উনি। শরীর গঠন শিক্ষা আমাদের একদম নাকি হয়নি। আমরা প্রত্যেকে তরতর করে ওক গাছে উঠতে পারি। উপরে উঠে হাত ছেড়ে বসে কুড়োল দিয়ে 100 কেজি ওজনের একটা ডাল কেটে ফেলতে পারি। তারপর সেটাকে বরফের মধ্য দিয়ে টেনে এনে ফেলতে পারি মায়ের দোরগোড়ায়। ফ্লোরেন্সে এক ভদ্রলোক আছেন। বাড়িতে দোতলায় উঠতে তার লিফট লাগে, কিন্তু তিনি একটা খুব দামি যন্ত্র কিনেছেন এবং ঘরে বসে সেটাকে তিনি দাঁড় বাওয়ার ভান করেন। একে নিশ্চয় আপনারা শরীরচর্চা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন নম্বর দিতেন। ল্যাটিন শিক্ষা। বারবিয়ানাতে আমরা ল্যাটিন প্রায় পড়তাম না বললেই চলে। লোকসভা আইন করে তুলে দিয়েছে ল্যাটিন। ওই বছর থেকে কেমব্রিজ আর অক্সফোর্ডে প্রবেশিকা পরীক্ষায় ল্যাটিন আর বাধ্যতামূলক বিষয় নেই। কিন্তু মোজেল্লো অঞ্চলের কৃষকদের এখনও ভক্তিভরে ল্যাটিন পড়তে হয়। ভয়ানক গম্ভীর মাস্টারমশাইরা ঘুরে ঘুরে তা পড়ান। ফুটো ঘটির দল। অবাক হয়ে দেখি এই বিচিত্র লোকগুলোকে। আশ্চর্য ব্যাপার সত্যি। নতুন ইন্টারমিডিয়েট স্কুল আপনাদের হাতে। নতুন ইন্টারমিডিয়েট স্কুলের জন্য প্রণীত নতুন আইন আর পাঠ্যক্রমগুলো পড়ে দেখছিলাম আমরা। বেশিরভাগটাই আমাদের ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে কেননা নতুন ইন্টারমিডিয়েট স্কুলগুলো সত্যি সত্যি চালু হয়েছে। সত্যি এগুলো সর্বজনীন, বাধ্যতামূলক। সবচেয়ে বড় কথা, দক্ষিণপন্থী দলবাজরা এগুলোকে অপছন্দ করে। এগুলো সত্যি ইতিবাচক ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এগুলো আপনাদেরই হাতের মুঠোয় চলে যাচ্ছে। আবার আপনারা স্কুলগুলোকে শ্রেণী বৈষম্যের শিকারে পরিণত করতে চলেছেন নাকি? যেমন আগে ছিল স্কুলের দৈনন্দিন কর্মসূচি। পুরনো ইন্টারমিডিয়েট স্কুলে শ্রেণী বৈষম্যের ভিত্তিই ছিল তাদের রোজকার রুটিন আর পাঠক্রম শেষ করার বাধা সময়। স্কুলে পড়ার সময়টা কম আর ছুটিটা লম্বা। নতুন ব্যবস্থাতেও এ ব্যাপারটা বদলায়নি। বড় লোকের ছেলে মেয়েদের জন্য একদম ঠিক ব্যবস্থা। যারা বাড়িতে পড়াশোনার সময় পাবে আর স্কুলে যাবে কেবল ডিপ্লোমা জোগাড় করতে। নতুন আইনের 3 নম্বর ধারায় অবশ্য আশার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে। এতে বলা হচ্ছে
ডোপো স্কুলওয়ালা আর ব্যবস্থা করতে হবে সপ্তাহে অন্তত 3 ঘন্টা। কিন্তু ওই ধারাতেই আবার ছোট একটা ছিদ্র রাখা হয়েছে এই দায়িত্ব এড়ানোর জন্য। ডোপো স্কুলওয়ালা চালু করা হবে কেবল স্থানীয় অবস্থা সম্পর্কে সমক্ষ অবহিত হওয়ার পরে। কাজেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আবার ফিরে গেল আপনাদের হাতে। ফল কি হলো? নতুন ইন্টারমিডিয়েট স্কুল চালু হওয়ার পর প্রথম বছরে ফ্লোরেন্স প্রদেশের 51টি শহরের মধ্যে 15টিতে ডোপো স্কুলওয়ালা খোলা হলো। দ্বিতীয় বছরে কাজ চলল 6টি শহরে। ছাত্রদের শতকরা মাত্র 7.1 ভাগ উপকৃত হলো। গত বছর কাজ হয়েছে মাত্র 5টি শহরে, কেবল 2.9 ভাগ ছেলেদের জন্য। আজ রাষ্ট্রীয় স্কুল ব্যবস্থায় একটিও ডোপো স্কুলওয়ালা আর চালু নেই। আপনারা দোষ দেবেন অভিভাবকদের, কিন্তু তাদের কি দোষ? ওরা বোঝেন এ কাজে আপনাদের কোনো উৎসাহ নেই, নইলে আপনারা এত ছাত্র পেতেন যে সামলে উঠতে পারতেন না। বাধা। ভিচ্চিওর মেয়র ডোপো স্কুলওয়ালা শুরু করার আগে অঞ্চলের স্কুল শিক্ষকদের মতামত জানতে চেয়েছিলেন। 13টি চিঠি এসেছিল বিপক্ষে, 2টো এসেছিল প্রস্তাব সমর্থন করে। বিপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল, এ ধরনের শিক্ষাকেন্দ্র যদি খুব ভালো করে চালানো না যায় তাহলে এ কেন্দ্র খুলে কোনো লাভ নেই। শহরে ছেলেরা রাস্তায় আড্ডা দিয়ে বেড়াচ্ছে আর ভাটিখানায় নেশা করছে, গ্রামের ছেলেরা মাঠে গিয়ে খেটে মরছে। এ অবস্থায় কোনো শিক্ষা কেন্দ্রই ভয়ানক কিছু খারাপ হতো না। যে কোনো রকম কেন্দ্রই কাজে আসতো। এমনকি আপনাদের ওই আধা খেচরা স্কুলগুলো যথেষ্ট উপকারে আসে। তা যারা এ ধরনের শিক্ষাকেন্দ্র খোলার বিপক্ষে তাদের বলে রাখি, নিন্দুকেরা কিন্তু অন্য কথা বলবে আপনারা আবার প্রাইভেট টিউশন এর ধান্দা করছেন না তো? পয়সাওয়ালা ঘরে ছেলেদের বিকেলে পড়িয়ে কিছু অতিরিক্ত পয়সা রোজগারের চেষ্টায় নেই তো আপনারা? দক্ষিণ আফ্রিকা। কিছু লোক সমতাকে ঘেন্না করে। ফ্লোরেন্সের একটি স্কুলের অধ্যক্ষ এক ছাত্রের মাকে বলেন, একটুও চিন্তা করবেন না, আপনার ছেলেকে পাঠান আমাদের স্কুলে। সারা ইতালিতে আমাদের স্কুলের মতো অভিজাত প্রতিষ্ঠান আর একটিও নেই। আমরা শ্রেণী বৈষম্য খুবই মানি। সার্বভৌম জনগণ কে ঠকানো খুব সোজা। ভালো, ছেলেদের জন্য একটা বিশেষ ক্লাস খুলুন, তাহলেই হবে। এই ছেলেদের প্রত্যেককে আলাদা করে চেনার দরকার নেই। ওদের পরীক্ষার ফলাফল দেখুন, বয়স দেখুন, ঠিকানা, গানা শহর দেখুন, জন্মস্থানের উত্তর ইটালি না দক্ষিণ, খবর নিন। বাবা কি চাকরি করেন জানুন, আর কোন কোন তরফ ওদের পৃষ্ঠপোষক সে খবর নিন, তাহলেই হবে। একই স্কুলে এইভাবে 2, 3, এমনকি 4টে পর্যন্ত ইন্টারমিডিয়েট স্কুল বর্তমান থাকতে পারে। সেকশন এ হলো সেরা ছাত্রদের শ্রেণী, যে শ্রেণী সুন্দরভাবে চলে। সবচেয়ে ভালো শিক্ষকেরা নিজেদের মধ্যে লড়ে যাবেন এই শ্রেণীকে পড়াবার সুযোগ লাভের জন্য। এক ধরনের অভিভাবক যে কোনো মূল্যে চেষ্টা করবেন তার ছেলেকে এই শ্রেণীতে বসাতে। সেকশন বি হবে একটু কম ভালো, সেকশন সি আরও কম, কমতে থাকবে ক্রমান্বয়ে। ঠেলে ঠুলে এগোতে হবে তো। কিন্তু এরা সবাই সম্মানিত ব্যক্তি। অধ্যক্ষ আর শিক্ষকেরা ভালো ছেলেদের কি করে নিজেদের সাথে আলাদা করছেন উন্নততর সংস্কৃতি সৃষ্টির উদ্দেশ্যে। এমনকি অভিভাবকরা এতে মদত দিচ্ছেন নিঃস্বার্থভাবেই। তারা কেবল তাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথাই ভাবছেন। নিজের স্বার্থে গোত্তা মেরে অন্যকে ঠেলে এগোনো ঠিক নয়, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য এ কাজ করা তো পবিত্র কর্তব্য। না করাটাই তো লজ্জার হবে।